হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য এক অদ্ভুত ধরনের ভিডিও নিয়ে। আজকে আমি একা নয়, তোমাদের সাথে রয়েছে তোমাদের ফেভারিট মানুষ, আমাদের বেঙ্গলি ব্লগার সোনার ওনার, আর তোমাদের সোনা দিদি ভাই আর আমার মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা আজকে আমাদের দুজনকে একসাথে দেখে খুব কৌতূহল হচ্ছে আর ভালো লাগছে। আর বাইরে মুষলধারে বৃষ্টি খুব হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে। তো আর হ্যাঁ, আর তার আগে একটা কথা, আমি যেটার জন্য খুব এক্সাইটেড, যার মাঝখানে আমি কথা বলে ফেললাম যার কারণে, সেটা হলো আজকে আমাদের দুজনকে একসাথে দেখে তোমাদের কেমন লাগছে। অনেক অনেক বছর পর বলতে গেলে আমরা দুজন একসাথে আসতে পেরেছি একই ভিডিওর মধ্যে। কারণ কখনো আমার টাইম হয়তো ওর হয় না, তোমরা জানো ও অনলাইনে অনেক রকম কাজ করে, তো ওর হয় না, কখনো ওর হয়তো আমার হয় না। তো আজকে যে একসাথে দুজনকে আমাদের দেখছো, তার পেছনেও কিন্তু বিশাল বড় একটা রিজন আছে। একদম একদম সাথে থাকো, সবাইকে বলবো অবশ্যই তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও। আজকের পডকাস্টটা অবশ্যই তোমরা শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটাকে শুরু করার আগে আরো একটা কথা, যদি এখনো অব্দি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে লাইক করে নাও। যদি এখনো অব্দি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো আর ভিডিওগুলো শেয়ার করে দিও। তো চলো আজকে আমরা প্রথম একটা ইম্পর্টেন্ট জিনিসের উপর যাই, সেটা হলো আমাদের বেঙ্গলি ব্লগার সোনা যে চ্যানেলটা রয়েছে, তোমাদের সোনা দিদি ভাই, ওই চ্যানেলটায় কিন্তু আমাদের হয়ে এসছে 40K সাবস্ক্রাইবার। আর বোধহয় কিছু মুহূর্তের মধ্যে হয়ে যাবে আমাদের 40K। তো আমি এটাই জিজ্ঞাসা করতে যে এই যে 40K ফ্যামিলি আমাদের হতে চলেছে, এত বড় একটা ফ্যামিলি, 40K একটা ছোট ব্যাপার নয়। একটা যদি রাস্তায় 40,000 মানুষ দাঁড়িয়ে যায়, রাস্তা বেশ দুদিনের জন্য বন্ধ করতে হতে পারে। তো তুমি বলো যে তোমার যে এত বড় এই ফ্যামিলিটা তৈরি হয়েছে, তোমার কেমন লাগছে? আর এর পেছনে তোমার স্ট্রাগল কিছু, কেন কি আমরা সকলেই ভিডিওর সামনে কিন্তু দেখতে পারি আমাদের খুশির আনন্দের মুহূর্তগুলো, কিন্তু তার পেছনে অনেক এরকম স্যাড মুহূর্ত থাকে বা অনেক স্ট্রাগল থাকে, অনেক প্রবলেম ফেস করতে হয়। তো ওগুলো একটুখানি তুমি যদি বলতে চাও আজকের দিনে, খুশি আর তার সাথে কিছু স্যাড মুহূর্ত। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা প্রথম কথা হচ্ছে আমাদের পরিবার। তোমরা যদি আজকে সাপোর্ট না করতে, তোমরা যদি না থাকতে, তাহলে 40,000-এর যে রাস্তায় আমরা যাচ্ছি, হাঁটছি, 40,000 কেন, 4টেও পরিবারের মানুষ আমি খুঁজে পেতাম না, তাই না? একদম। তো এটা হচ্ছে সবই তোমাদের জন্য। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, কারণ ধন্যবাদ দেয় হচ্ছে পরকে। আমি কখনোই তোমাদের ধন্যবাদ দিই না, আমি ভালোবাসা জানাই। এইটা হচ্ছে আমার আন্তরিকতা, আমার নিবেদন তোমাদের প্রতি। আজকেও তোমাদেরকে আমি বলবো, তো তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতা, আমি তোমাদের কখনোই থ্যাঙ্কস বলে ছোট করি না। আমার মনে হয় থ্যাঙ্কস বলাটা কাউকে সেটা খুব পর লাগে। আমি তোমাদের অনেক ভালোবাসা দিই, আর আমি জানি তোমরাও আমাকে অনেক ভালোবাসো, প্রিন্সকে অনেক ভালোবাসো। আর একটাই কথা বলতে পারি, যে এক কথায় যদি বলি, তোমরা ছাড়া আমি কিছু না। একদমই ঠিক। ব্যাস এইটুকুনি বলবো। আর হ্যাঁ, সবার উপরে বড় মা, কারণ বড় মা ছিলেন বলে আজকে আমি তোমাদের মধ্যে আসতে পেরেছি, সেই জায়গাটা করতে পেরেছি। আর তোমরা আমাকে এত 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 মানুষ ভালোবাসো। যদি বলতে পারি, আমার ইউটিউব চ্যানেলে সত্যি কথা বলতে আমাদের ভূত সত্যি, আমাদের সোনা কথা, আমাদের বেঙ্গলি ব্লগার সোনা, 3টে চ্যানেল যদি তোমরা খুব ভালো করে নোটিস করো, তোমরা দেখবে আমাদের কিন্তু পজিটিভ কমেন্টই বেশি, নেগেটিভ কমেন্ট কিন্তু একটা কি দুটো খুব জোর আসে, একদিন পরের দিন কিন্তু আর করে না। তো সেখানে দাঁড়িয়ে বলতে পারি এটা তোমাদের ভালোবাসা, সবই বড় মায়ের আশীর্বাদ। একদম। আর সব থেকে বড় কথা, যদি খারাপ কমেন্ট নাই আসে, তাহলে আমরা কিন্তু সত্যি কথা বলতে বুঝতে পারি না যে আমরা ঠিক পথে চলছি কি নয়। এটা আমাকে একটা খুব ভালো মানুষ বলেছিলেন, এই কথাটা আজকে মনে পড়লো। তো চলো এবার আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় কথা বলি। সেটা হলো তোমার যে কাজ, স্পেশাল কাজ, এই কাজটার বিষয়ে তুমি কিছু বলো। আমরা সকলেই মোটামুটি কিন্তু জানি যে তুমি কিরকম ভাবে সবার সাহায্য করো, কিন্তু সবকিছুর একটা মেথড আছে, ওয়ে আছে। সবকিছু কাজ করার একটা
মানে কিভাবে করতে হয়, সেই জিনিসটা কিভাবে হচ্ছে, হয়তো পুরো জিনিসটা এক্সপ্লেন করা খুব মুশকিল, হ্যাঁ, কিন্তু অবশ্যই। তোমার মানে সহজ ভাষায় তুমি যতটা বোঝাতে পারবে, তুমি সেরকম ভাবে কিছুটা বলো আমাদেরকে। অবশ্যই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখো, আহ একটু শুরু থেকে বলি। অনেকে আজও একদম। নতুন, অনেকে হয়তো আমাকে হুম। আজকে প্রথম দেখছো। তো শুরু থেকে হয় কি, আমার ছোট্টবেলা থেকে দৈবিক শক্তি বলতে পারো, এটা অনেকেই বলে। সেটা হচ্ছে ছোটবেলায়, একদম ছোট, যখন 7 বছর 8 বছর বয়স, তখন আমি প্রথম কালী মাকে দেখি নিজের চোখে। হুম। সেই ঘটনা আমি তোমাদের সাথে বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেলে পেয়ে যাবেন। হ্যাঁ, পেয়ে যাবে, আমি শেয়ার করেছিলাম। আচ্ছা, তারপর হয় কি, আমি কাউকে যদি কোনো কথা বলতাম, অনেকেই বাড়িতে আসতো আমার বাবার হাত ধরে, বাবার মারফতে বাড়িতে আসতো। বাবা যেহেতু বাবার বন্ধু বান্ধব তাদেরকে বলতো যে আমার মেয়ে এরকম বললে হয়, কথায় কথায়। তো অনেকেই এসে বলতো, মা একটু বল না রে, আজকে একটা লটারি টিকিট কাটবো, একটু বলবি কোন নাম্বারের উপর কাটলে হয়। আমি তখন 7-8 বছর বয়স। সত্যি কথা বলতে আমার মন থেকে যেটা আসতো আমি সেটা তাদেরকে বলতাম। তো দেখতাম সেই জিনিসটা পুরো কার্যকরী হয়ে যেত, সেই জিনিসটা হতো। এমন কি, একটা ছোট্ট করে ঘটনা যদি বলা যায় এর উপরে। হ্যাঁ, একটা ঘটনা বলছি। হুম। তো সেটা হচ্ছে, খুব ভালো করে মনে আছে, কালী পুজোর আগের দিন, তখন আমার 10 থেকে 11 বছর বয়স। কালী পুজোর আগের দিন আমার বাবা, মানে এখানে আমাদের অয়েল ফ্যাক্টরি ছিল, তোমরা জানো, যেটা এখন পরিত্যক্ত ভৌতিক। ইয়েস। তো সেইখানে অনেক লেবার কাজ করতো। তো আমার বাবার কাছে আসতো দাদা দাদা করে, বাবার সাথে একটা ভালো ক্লোজ ফ্রেন্ডের মতো অনেকেই হয়ে গেছিল। সেখানে দাঁড়িয়ে আমার বাবা একদিন, সবাই লটারি কাটে, লটারি আদার্স কিছু না, তো সবাই লটারি কাটে। আমার বাবা এসব পছন্দ করে না। আমার মা বলে জীবনে যা আছে তাই হবে, ওইসব লটারি ফটারি শর্টকাট রাস্তা নেওয়ার দরকার নেই। তো যাই হোক, আমার বাবা আমাকে লুকিয়ে লুকিয়ে বলে যে, এ মা শোন শোন, কারণ বাবা সবসময় আমার সাপোর্টার এখনো। তো আমাকে বলে যে, তুই একটুখানি আমাকে বল না, আজকে একটা লটারি কাটবো, যদি আমি কাটি হবে? আমি তখন বললাম হবে। কোনো নাম্বার কিন্তু বলিনি, আমি শুধু হবে কি হবে না বলেছি। আমি বললাম হ্যাঁ হবে। আমার বাবা বলল, যদি আজকে হয়, মা তারা, পরের দিন কালী পুজো, কিন্তু দুর্গাপুজোর পর যে কালী পুজো হয়। আমার বাবা তখন হাত তুলে বলল, মা তারা, যদি আজকে আমার মেয়ের কথা শুনে আমি লটারি কাটি, যদি হয় তাহলে কালকে তোমার কাছে যাব, তারাপীঠ যাবে। আমার বাবা। তো তোমাদের বলছি, আমার গায়ে কাটা দিচ্ছে, তোমরা ভালো করে দেখো, বুঝতে পারবে, আমার গা পুরো এত কাটা দিয়ে উঠছে। সেখানে দাঁড়িয়ে আমার বাবা লটারি কাটে, কিন্তু আমার মাকে বলেনি, শুধু আমার মাকে বলল যে, দেখো কালকে তারাপীঠ যেতেও পারি। মা বলল, কালকে কালী পুজো, তারাপীঠ যাবে? বললো হ্যাঁ। মা বললো, ওখানে তো প্রচুর ভিড় হবে, তুমি তো জায়গায় পাবে না। বললো না, একটা ব্যাপার আছে, কথায় আছে না, যে জন্ম দেয় সেই কিন্তু কর্ম করে। ভগবান যদি তোমাকে মনুষ্য রূপে পৃথিবীতে পাঠিয়েছে, আমরা খামোকা ভুল ধারণা করি, চিন্তা করি, কিন্তু সে যখন আমাদের ভূমিষ্ঠ করে পাঠিয়েছে ভূমিতে, তার কিন্তু আমাদের থেকেও চিন্তা আছে আমাদের কিভাবে চালাবে। একদম দামি কথা, খুবই। শুধু কর্মটা আমাদের করতে হবে, কারণ সে আমাদেরকে মানুষ রূপে পাঠিয়ে দিয়েছে। এবার তুমি যদি চুরি করো, ছিনতাই করো, একে ধরে টানছো, ওকে ধরে টানছো, কর্ম যদি তুমি খারাপ করছো, তো তোমাকে ভগবান তো বলে পাঠায়নি তুই গিয়ে কর্ম খারাপ কর, তাহলে তোমার ফলও খারাপই হবে। তো সেখানে তোমার কর্মের ফলটা কিন্তু খারাপ হবে। এবার সব থেকে বড় কথা হচ্ছে, আমার বাবা শুধু মাকে বলে যে কালকে তারাপীঠ যেতে পারি। তো আমার মা তো গুনগুন গুনগুন সারা জীবনই করে, মানে সব সময় একটা মানে নেগেটিভ কথাবার্তা মায়ের চলে, ঠিক আছে, এটা হবে না, ওটা করা যাবে না, ওখানে গেলে ওটা হবে না, কিন্তু সবই হয়। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি বলবো, নেগেটিভ ভাবলে জীবনে নেগেটিভই হয় শুধু, ঠিক আছে। এবার সেখানে গিয়ে তখন আমার বাবা বলল, ঠিক আছে, ও হলে হবে, তুমি তাও রেডি থেকো। বাবারও কিন্তু মনে একটা কৌতূহল হচ্ছে যে আদৌ কি হবে কি হবে না। কিন্তু কোনো কিছু ভালো জিনিস সবার আগে তোমার মন প্রথম বলবে। তুমি কোনো জিনিস অ্যাপ্লাই করছো, তোমাকে মন বলে দেবে তোমার সেই কাজটা হবে কি হবে না। তো সেখানে গিয়ে পরের দিনকে তখন 6টা বাজে, আমার বাবা এসে বলছে মাকে যে
চলো 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 চলো, তোমাকে ব্যাগ গোছাতে বলেছিলাম, গুছিয়েছো? আমার মা ভেবেছে এমনি বলেছে, হয়তো আর কি করেছে। মা বলছে না তো ব্যাগ তো গোছাইনি, বলছে এক্ষুনি তো যাব, এখনই যেতে হবে কারণ বাবা বলেছে। বলছি এখন কি করে হবে, শিয়ালদা দিয়ে রাতের ট্রেন ধরবে। জামা ব্যাগ পত্র গুছিয়ে নিয়ে বাবা একটা কাঁধে মা একটা কাঁধে, আমাকে বাবা কোলে নিয়ে আমরা চললাম সোজা শিয়ালদা। শিয়ালদায় গিয়ে আমরা চলে গেলাম তারাপীঠ। এরকম অনেক জিনিস, এমনকি মানে এক্সাম দিয়েছে, মার্কস, একটা সাবজেক্টে মার্কস কত পেতে পারে সেই মার্কস আমি বলে দিয়েছি, তুই 4-এর ঘরে মার্কস পাবি, 5-এর ঘরে, মানে 4-এর ঘরে মানে 41 থেকে মানে 40-এর মধ্যে আর কি, 50 মানে বুঝতেই পারছো। এরকম আমি বলেও দিই, এমনকি রেজাল্ট আউট হবে 2 দিন পর আমাকে এসে একটা মেয়ে বলছে, দিদি ক্লাস 8-এ পড়ে, তখন আমি ক্লাস 5-এ পড়ি, আমাকে বলছে দিদি আমার তো কালকে রেজাল্ট আউট হবে, তুমি আমাকে বলবে আমি পাশ করবো? আমি বললাম হ্যাঁ তুমি পাশ করবে দিদি। তখন আমাকে জিজ্ঞেস করলো যে আমি নাম্বার কত পাবো, টোটাল নাম্বার। বিশ্বাস করবে কি না আমি জানি না, যার যার ব্যক্তিগত ব্যাপার, বিশ্বাস করানোটা আমার দায়িত্ব না, সেটা তোমাদের দায়িত্ব। আমাকে পরের 2 দিন পর রেজাল্ট এনে দেখাচ্ছে 484 বলেছি, 484 পেয়েছে। একটা না কম না বেশি। মানে দেখো আমি কিছুই জানি না, আমি এখনো পর্যন্ত প্রচুর মানুষের কাজ করেছি, যারা দেরি হয়েছে, কিছু কিছু মানুষের দেরি হয়েছে কিন্তু হয়নি তা না। আর যাদের যাদের কাজ 3 মাস টাইম দিয়েছি 2 দিনে হয়েছে, কারোর 1 মাসে, কারোর 1 সপ্তাহে, তোমরা সেটা জানো। একদমই এরকম প্রচুর মানুষ। আমি যদি ভয়েস শোনাই, কালকেও এক দিদি ভাই মানে সেই কান্নাকাটি করে যোগাযোগ করে, মানে সে একটাই কথা বলে, আমি যদি বুক চিরে তোমাকে দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম তোমাকে আমি কতটা বিশ্বাস করি আর ভালোবাসি। এই যে জায়গাটা, এই জায়গাটা প্রথম আমি স্থানে রাখবো আমার বড় মাকে, তারপর তোমরা। সোনা মা, তুমি আমার থেকে ছোট, আমি তাই তোমাকে সোনা মা বলে ডাকলাম, আমি তাই বলেই তোমাকে ডাকবো। তুমি আমার থেকে হয়তো বয়সে ছোট হতে পারো মা গো, তুমি আমার নমস্য, তুমি আমার ভগবান, তুমি আমার সবকিছু। আমি তোমাকে খুব ভালোবাসি মা, আমি বুকটা চিরে তোমায় দেখাতে পারবো না মা, আমি তোমাকে কতটা ভালোবাসি মা। আমি তোমাকে অনেক খুঁজেছি মা, অনেক খুঁজেছি, অনেক খুঁজেছি, আজকে তোমাকে পেলাম মা গো, তুমি আমাকে দয়া করো মা। আমি সমস্যার সমুদ্রে ডুবে রয়েছি মা। মা তুমি যদি, তুমি সত্যিকারের মা, তুমি আমার ছোট হলে কি হবে, তুমি আমার মা, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও মা। আমি নাহলে আত্মহত্যা করা ছাড়া আমার পথ থাকবে না মা। আমি তোমাকে সব বলবো, সব বলবো। যেমন স্বামীকে নিয়ে সমস্যা, তেমনি এই পরিবার নিয়ে সমস্যা, তেমনি টাকা পয়সা নিয়ে সমস্যা, সব কিছু মা। আমি পারছি না মা গো, আমাকে তুমি বাঁচাও, তুমি সবার উপকার করো, সবার মুখে তুমি হাসি ফোটাও, তুমি আমাকে তুমি বাঁচাও, তোমার চরণ তলে আমাকে স্থান দাও মা গো। মা সোনা মা, আমার সোনা মা, তোমরা কিন্তু এই যে মা ঘটনাটা বললো মার্কসের বিষয়, এর পুরো ডিটেলসে ঘটনা শুনতে পারো, আমাদের এই চ্যানেলটা একটু চেক করো। আমি কিন্তু পুরো ডিটেলসে একটা ঘটনা বানিয়ে রেখেছি এর উপরে, যে এই মার্কস কি করে বলে, কি হয়েছিল না হয়েছিল, পুরো স্টোরিটা কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে, চেক আউট করে দেখো, খুব 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 ভালো লাগবে। আর একটা কথা মাঝখানে বলবো, সেটা হচ্ছে মানে যখন আমি ক্লাস 8-এ পড়ি তখনের কথা বলছি, এটা ও জানে না। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন একজন 12 ক্লাস পরীক্ষা দিচ্ছে, দুটো ছেলে। তো তারা এসে আমার মা তাদেরকে এমনি বলছে যে আমার মেয়ে এরকম বলতে পারে বা কিছু, তারা জাস্ট যাচাই করার জন্য তাদের বুকস নিয়ে এসছে, জিওগ্রাফি। বলছে দিদি কালকে জিওগ্রাফি আছে। আমি কিন্তু 8-এ পড়ি, জিওগ্রাফির 12 ক্লাসে কোনো নলেজ কিন্তু থাকার কথা না। আমাকে এসে বলছে দিদি
কালকে জিওগ্রাফি আছে, তুমি একটু সাজেশন দিয়ে দাও। আমি বহু মানুষকে সাজেশন দিয়েছি। তো আমি তখন বললাম ঠিক আছে, আমি অধ্যায় গুলো দাগিয়ে দিয়েছি যে এইগুলো থেকেই তোমার কোশ্চেন আসবে। এসছে, মাধ্যমিক দিচ্ছে 3 বছর ধরে ফেল করে, এটা জানিস? রানা, হ্যাঁ, এটা আমি জানি। রানা বলে একটি ছেলে, হুম, তো 3 বছর ধরে মাধ্যমিকে ব্যাক। একদম। ওর মা আমাকে বলল যে এবছরটা তুমি কিছু দাগিয়ে দাও, পুরো সাবজেক্ট, অল সাবজেক্ট তুমি করে দাও, যদি ও পাশ করে তোমার কাছে সারা জীবন আমরা আবারই থাকবো। হুম, প্রতিটা সাবজেক্ট। আমার দীঘা যাওয়ার কথা ছিল, মনে আছে? একদম একদম। ঘুরতে আমি রাতে ঘুমাইনি, ভোরবেলা দীঘা বেরোবো, আমি রাতে, যেহেতু আমি চলে গেলে ও এক্সাম দিতে পারবে না, 3 দিন থাকবো, তো ওর এক্সাম পরপর ছিল। 3টে সাবজেক্ট সারা রাত আমি বসে দাগিয়ে দিয়েছি। ও আমাকে এক্সাম দেওয়ার পর একটাই কথা বলেছে, আমাদের স্কুলের স্যার যে নোট দিয়েছিল, হুম, হুম, যে এক্সামের আগে দেয় না সাজেশন, বললে একটাও আসেনি। যখন আমি কোশ্চেন পেপার পাই সব দাগানো তোমার প্রশ্ন। কি একদম, করে হয় আমি একদম, নিজেও জানি না। একদম। এইটা তো আমি খুব ভালো করে জানি, কেন, খুবই আমার ভালো করে। বাবা প্রিন্স, হুম, ও কিন্তু কোনো মাস্টারের কাছে পড়েনি। ও হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে একদম লোয়ার নার্সারি দিয়ে হুম, ও যে যতদূর পড়েছে, ও কিন্তু কোনো মাস্টারের কাছে যায়নি। না, একমাত্র টিচার ছিলাম আমি। একদম একদম ঠিক কথা। আমি টিচার। আর মানে রাত ভোর আমার ছেলেকে দিয়ে না, আমি এখন যেরকম মা বাবাদের দেখি, এটা আমি এখানে বলবো, তোমরা শোনো, বহু মা বাবা শোনো এই কথাটা। আমি এখন দেখি সন্তানকে কোনো ছাড় নেই, হুম, একটু টিভি দেখতে দেবে না, হুম, একটু এদিক ওদিক না, সারাক্ষণ মুখের মতো বই গুজে বসে থাকো, ছেলে একদম পাস করবে। ওতে বাচ্চাদের মাথা আরো বেশি ঘুরে যায়, খারাপ হয় এতে। তোমরা জানো না, আমার প্রিন্স ইংলিশ মিডিয়ামে পড়তো, ওকে নিয়ে যখন 2 দিন 3 দিনের গ্যাপ থাকতো আমি মুভি দেখতে যেতাম। হ্যাঁ, আমাকে বাড়ির আশেপাশে লোক বলতো, এ কি তোমার ছেলের এক্সাম চলছে? আমি বললাম চল মার্বেল দেখে আসি, মার্বেল মুভি তোমরা জানো, হুম, হুম, মার্বেল দেখে আসি। বাচ্চাদের বই, যাতে ওর মাথাটা ফ্রি থাকে। ঘুরতে কোনোদিন যাওয়া, আরো অনেক কিছু আমরা ঘুরতে মার্কেটিং যেতাম। করা, হুম, খেতে যাওয়া, পিজা খেতে একদম যাচ্ছি একদম। প্রত্যেকদিন, এভরিডে। হুম, এক্সাম চলছে ইভিনিং এ, প্রত্যেকদিন নিয়ে যেতাম। একদম। আমার ছেলেকে আমি সারাদিন পড়াতাম না, শুধু রাতের বেলা পড়াতাম। হুম, বলতাম তুই 3টে পর্যন্ত পড়বি, রাত 12টা দিয়ে 3টে। ওকে আমি সাজেশন করে দিতাম আলাদা করে, ওইগুলো ও পড়ে যেত। ওকে আমি বলতাম কোনো হ্যাঁ, টিচার, কোনো যে স্কুলে যেগুলো করাচ্ছে হুম, কোনো কিছু ফলো করতে হবে না। ও বলতো মা বলেছে এইটা আসবে। আমি বললাম যদি তুই ফেল করিস তার দায়িত্ব আমার, তুই আমার সাজেশন ঠিকই। পড়ে যাবি। ও আমার সাজেশনই পড়ে যেত, এসে বলতো মা কোশ্চেন পেপার দেখো। একদম আর কি একদম বলবো? একদমই 101 টাকা কথা, একদমই ঠিক কথা। আমি কোনোদিন পরীক্ষার জন্য, এক্সামের জন্য কোনোদিন চিন্তা করতাম না, কেন কি আমি প্রত্যেক বছর ভালো মার্কস নিয়ে পাস করে যেতাম। কেন কি মা যা যা ডট টু ডট দাগাতো তাই আসতো। মানে আমার তো এরকম ছিল, আমার মনে হতো স্কুলে গিয়ে যে আরে আর এ তো কোশ্চেন পেপার আমার জানা, হুম। এরকম একটা ব্যাপার ছিল। মানে আমি যেরকম হয় না এক্সাম হলে গিয়ে প্যানিক সিচুয়েশন, কি হবে কি হবে না, ওটা হতো। একটা সাবজেক্ট হতো বাংলার দিন, ঠিক আছে, এরকম হয়েছে। আমি এই ঘটনাটা বলি, আমি ঠিক আছে। বলিনি, তারপরে হুম, বাংলাও কিন্তু আমি একদম সেম একদম টু সেম করিয়ে দিতাম, কিন্তু ও বাংলাটা একদমই actually ঠিক কথা, পারে না। একদম। দন্তের না উল্টো, ত উল্টো, সব উল্টো, খাতা বেরোতো। যেগুলো আমি করিয়ে দিয়েছি, বিলিভ করো, বাংলার মধ্যে এরকম থাকতো, তোমরা জানো, কোশ্চেনের মধ্যে অ্যান্সার, ঠিক আছে, কোশ্চেনের মধ্যে লেখা আছে 9 জন পালকি নিয়ে বউ নিয়ে যাচ্ছে, কোশ্চেন রয়েছে। ওকে কোশ্চেনটা করেছে যে তাহলে কজন পালকি নিয়ে যাচ্ছে, 9 জন তো লেখাই রয়েছে, ও কিন্তু পারিনি, ওকে আমি করিয়েও দিয়েছি। এরকম অনেক অনেক মানে বাংলার কোশ্চেন পেপার আমি একবার মনে আছে, মানে ওইবার আমি লাইফে খুব রিগ্রেট করেছিলাম সেই বছরে। কেন কি, মানে সেই বছরে জানি না কিছু ভাবে চেষ্টা করেছিলাম বাংলাটা ধরার, ঠিক আছে, বেশ ঘরে ভালো করে প্র্যাকটিসও করেছিলাম, বেশ বাংলা দেখছিলাম, ঠিক করে সিধা সিধা লিখতেও পারছিলাম। তো বেশ মা ভেবেছিল হয়তো যে আমি বাংলাটা ধরে নিয়ে ফেলেছি। তো মা আমাকে কিন্তু সব দাগিয়ে দেয় যেরকম ভাবে দাগানোর। আর সব থেকে ভালো কথা, সেই বছরে আমি বাংলা মানে পড়তে পর্যন্ত পারছিলাম দেখে দেখে।
তো মা ভেবেছিল যে বেশ ভালো, এই বছরে ও বাংলার এক্সামটাও ভালো করে দিয়ে আসবে। তো মা আমাকে যেরকম ভাবে প্রত্যেক বছর সাজেশন দেয়, সেরকম বাংলারও সাজেশন দিয়ে দেয়। বিশ্বাস করবে না, জানি না কি হয় আমার এক্সাম হলে গিয়ে, আমি কিছুই পড়তে পারি না, না কিছু লিখতে পারি। মানে ওই কিছু কাগের ঠ্যাং বগের ঠ্যাং লিখেছিলাম 5 মার্কসটা টেনে টুনে তোলার জন্য, ঠিক আছে। তো মাকে যখন আমি কোশ্চেন পেপার এনে দেখাই যে মা এই যে কোশ্চেন পেপার, মা বলেছে সব লিখে এসছিস তো? জি না, পারিনি, পড়তে পারিনি, লিখতে পারিনি। মা বলে তুই কি করে এসছিস? এটা তোর তো কোশ্চেন পেপার মনে হচ্ছে তোর বই থেকে পেপার ছিঁড়ে দিয়ে দিয়েছে। কিন্তু কি বিশ্বাস করবে না, কোশ্চেন নাম্বার 1 থেকে পেজ নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 থেকে পেজ নাম্বার 2 কোশ্চেন, লাস্ট কোশ্চেন অব্দি ডট টু ডট না, মনে হচ্ছে বুক থেকে মা যেগুলো সাজেশন দিয়ে দিয়েছে না, ওগুলোকে জেরক্স করে তুলে দিয়েছে কোশ্চেন পেপারে। একটা কোশ্চেন এরকম নেই যেটা মানে সাজেশনের বাইরে এসছে। সেইবারে আমি লাইফে প্রচন্ড রিগ্রেট করেছিলাম, যার জন্য এই জিনিসটা খুব ভালো করে মনে আছে। আর একটা কথা বলবো মাঝখানে, সেটা হচ্ছে এক্সামের আগে যে কপিগুলো মানে খাতার মধ্যে যেগুলো আমি করাতাম, ও তো তারপর যেত। হুম। পরে যখন ওর বার্থডে বা কিছু একটা ছিল, ওর যে বন্ধুদের আমি নেমন্তন্ন করেছিলাম, ওরা এসে ওই খাতাগুলো যখন নাড়াচাড়া করছে, ওরা তখন একটাই কথা বলল, আন্টি কালকে পরীক্ষা, আগের দিন রাতে মানে সকাল হবে, ভোর হলেই সূর্যের আলো হুম। উঠবে, তৈরি প্রিন্স হতে হবে। যাবে এক্সাম দিতে তৈরি হয়ে। কিন্তু রাতের বেলা সেই কোশ্চেনের উত্তর সহকারে পুরো মানে মনে হচ্ছে আমাকে কেউ অলরেডি আগে থেকে কোশ্চেন পেপারটা সাবমিট করে দিয়েছে, আমি ওকে করাচ্ছি। একদম। ওরা বলছে আন্টি তুমি আগের দিন এগুলো করিয়েছো না পরে? আমি বললাম এক্সামের পরে কি পরের দিন আবার কেউ করায় ওগুলো? ঠিক। এক্সাম তো হয়েই গেছে। একদম। বলছে তুমি এগুলো আগে থেকে জানো কি করে? আমি তোমাদেরকে আজও বলতে পারবো না আমি জানি কি করে। সত্যি কথা বলতে আমি যখন ধরো তোমরা কেউ ধরো আমার কাছে আসলে একটা বুকস নিয়ে যে দিদি ভাই আমাকে এটা তুমি একটুখানি দাগিয়ে দাও, আমি টিক দিয়ে দাও, আমি এক্সামটা দেব, আমি কিছুই জানি না, আমার হুম। নলেজই নেই ওই বিষয়। আমি শুধু বইটা খুলবো, বইটা খুললে সেম টু সেম যেন চোখের মধ্যে এক একটা লাইন, এক একটা হুম। কোশ্চেন যেন আমার মন থেকে সেই দিকেই আমাকে হাবি করে, যেন অন্তর থেকে আমাকে কেউ বলে যে এইটাই আসবে, এটাই দাগা। এটা আমার মধ্যে জানি না এটা কি সুপার ন্যাচারাল পাওয়ার না কোনো এটা বড় আহ, মায়ের আশীর্বাদ। আশীর্বাদ। এটা তো অবশ্যই আশীর্বাদ, আশীর্বাদ একদম। না থাকলে আজকে এত মানুষের একদমই, ভালোবাসা, একদম। এত মানুষের উপকার আমি তো করতে পারতাম না, আমি তো সাধারণ মানুষ। একদম। তো এবার আমরা কিন্তু আবার ফিরে যাই যেই প্রশ্নে আমরা ছিলাম, সেটা হলো তুমি বলছিলে যে তুমি তোমার যে কাজের পদ্ধতি তোমার ভাষায়, সেটা আমাদের আধুরা রয়ে গেছিল, তো ওটাকে আমরা কন্টিনিউ করি, এবার একটু জেনে নিই। কাজের পদ্ধতি বলতে দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের যেটা প্রবলেম হুম। তোমরা আমাকে সেটা শেয়ার করো একদম। যে দিদি ভাই এটা আমাদের প্রবলেম আছে, এই হচ্ছে। আমি প্রথম কথা হচ্ছে মাকে সেটা জানাই, আমার বড় মাকে জানাই যে মা এই নামের আমি নাম চাই, গোত্র চাই, নাম গোত্র দিয়ে মাকে আমি সবকিছু ডিটেলসে বলি। সেটা কিন্তু আমার সাথে মায়ের কথা হয়, মায়ের সাথে আমার কথা একদম। হয়। মাকে আমি বলি, বলে আমি জানি অ্যাকচুয়ালি বিষয়টা কি। আর একটা পাওয়ার তো ছোটবেলা দিয়ে আছে, ফটো দেখেই আমি বলে দেবো মানুষটা কেমন, সেই মানুষটা কত দূর তোমার সাথে হুম। থাকতে পারে, সেই মানুষটার নেচার কেমন, এটা তো আমি ছোটবেলা দিয়েই বলতে পারি। মাকে আমি জানাই, মা আমাকে বলতে পারো সব কথা বলে, সব সেম টু সেম মা আমাকে বলে দেয়। এমনও অনেকের কাজ আমি নিই না, হুম। অনেকে হয়তো ভাবে দিদি ভাই আমাদের কাজটা কেন নিল না, কেন হুম। করলো না। দেখো মাকে যখন আমি তোমার নাম করে, ধরো তুমি আমাকে একটা কাজের জন্য বললে, হুম। মাকে যখন তোমার নাম করে আমি সেই জিনিসটা জানাচ্ছি, হুম। মা রাগে মুখ ভার করে থাকে, কথা বলে না। মাকে বলি মা এটা করব, এটা হবে, মা এটা নেব, হবে, ও মা এটা সাকসেস হব। আমি প্রথমেই তোমাদের বলেছি আমি কিন্তু আমার বড় মাকে বলছি, মায়ের দিকেই তাকাচ্ছি, আমি কিন্তু আমার বড় মাকে কখনোই ঠাকুর আলাদাভাবে দেবী চোখে আমি কোনোদিন দেখি না।
আমি কিন্তু একদম। মাকে আমার মা ভাবি, আমার নিজের মা মনে হয়। আমি তার মানে গর্ভ থেকেই জন্মগ্রহণ করেছি, সে আমার মা, আমি তার মেয়ে। আমি সেই চোখে মাকে দেখি, বলি মা বলো না, বলছো না কেন? যখন বারবার বলি মা কিন্তু রেগে যায়, তখন বুঝতে পারি এর কাজ মা করবে না, কারণ আমি কিন্তু উপলক্ষ, কাজটা কিন্তু মা আমাকে দিয়ে করান। বোঝা গেল? এবার অনেকেই বলে দিদি ভাই আমার কাজটা তুমি করলে না, নিলে না কেন? দেখো, মা যদি আমাকে অনুমতি না দেয় আমি তার বিরুদ্ধে কাজ করতে পারবো না, কখনোই নয়। এবার মূল্যর কথাও আমি এখানে বলবো। যে মূল্যটা, যার কাছ দিয়ে যে মূল্যটা আমি নিচ্ছি, কাজ করতে গেলে দেখো আমাকে জিনিস কিনতে হয়, বানাতে হয় রাতের পর রাত জেগে, তারপরে জিনিসটা তোমাদের বাড়ি পর্যন্ত শিপিং করি, সেই দায়িত্বটা নিতে হয়। একদম। তো সেখানে জিনিসগুলো আমাকে কিনে যে করে তোমাদেরকে দিতে হয়। তোমরা যে জিনিসটা আমার মারফতে পাচ্ছ সেটা কিন্তু শুধুমাত্র একটা মাদুলি না, সেটা তোমরা নিজেরাও জানো না যে তোমরা যে জিনিসটা তোমাদের ঘরে নিচ্ছ সেটা কি, সেটা স্বয়ং মায়ের আশীর্বাদ। একদম একদম এটাই হচ্ছে আমার কাজের পুরো বিষয়টা তোমাদের বললাম। দেখো, এবার তো ভিতরের কিছু কিছু জিনিস থাকে যেগুলো বলা যায় না, সেগুলো পুরোটাই আন্তরিকতা মায়ের আর আমার। একদম। তো আমরা কিন্তু অনেকটা ডিটেলসে কিন্তু একটা জিনিস জানতে পারলাম, যেটা শুনে আমাদের খুবই ভালো লাগলো। তো আমরা সকলেই কিন্তু জানতে পারলাম যে তুমি কিভাবে কাজ করো আর তোমার কি কাজ, ঠিক আছে, তুমি কিভাবে মানুষের সাহায্য করো। এবার একবার ছোট্ট করে যদি কেউ না জেনে থাকে তাদের জন্য একবার জেনে নি যে তোমার থেকে যদি হেল্প পেতে হয় এই কষ্ট দুঃখ থেকে বাঁচার জন্য, তাহলে তোমাকে কিভাবে তোমাকে যোগাযোগ করা যায়, মানে কি অপশন আছে? প্রথম কথা, প্রত্যেক দিন আমাদের প্রতি কটা চ্যানেল, মানে বেঙ্গলি ব্লগার সোনা, ভূত সত্যি আর আমাদের সোনা কথা, তিনটে চ্যানেলেই কমেন্ট বক্সে আমার নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করা থাকে। তোমরা সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। অনলি কিন্তু হোয়াটসঅ্যাপ, আচ্ছা, কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের যেই প্রবলেম আছে সেই প্রবলেমটা তোমরা জানিয়ে ভয়েস বা টাইপিং এ রেখে দেবে। আমি আমার সময় মতো, অবশ্যই সারাদিনে আমি 2 থেকে 3 বার চেক করি। তোমাদের মেসেজ আমি পেলেই আমি তোমাদেরকে আমার মতামত জানাবো উত্তর স্বরূপ। আর নাম্বারটি এখনো আজকের ঘটনার মধ্যেও আমাদের থাকবে, আজকে পডকাস্টেও আমরা কমেন্ট করে দেবো, পিন কমেন্ট। আমি নাম্বারটি আরেকবার মুখে বলে দিচ্ছি, 9088336183। বোঝা গেল? নাম্বারটি বলে দিলাম, কমেন্ট বক্সে পিনও করা থাকবে, যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে। একদম। আর এরও ছাড়া আরো কিন্তু কিছু অপশন আছে যেটা আমি বলে রাখি, সেটা হলো তোমরা মেল করতে পারো। মেল আইডি কিন্তু ডিসক্রিপশনে থাকে, ওখান থেকে তোমরা কিন্তু গিয়ে মেল করে দিতে পারো। এছাড়া তোমরা কন্ট্যাক্ট করতে পারো ফেসবুক পেজে গিয়ে। ফেসবুক পেজের নাম কিন্তু সোনা কথা, সার্চ করে তোমরা দেখবে, ঠিক আছে। ওর লিঙ্কটা এখনো অবধি আমি আপডেট করিনি আমাদের কোনো ইউটিউব চ্যানেলে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি করে দেবো। তো তোমরা কিন্তু ফেসবুক পেজের থ্রু কন্ট্যাক্ট করতে পারো, সেটা হলো সোনা কথা বলে দিলাম। আর এছাড়া আমাদের ইনস্টাগ্রাম আছে, সেটা হলো স্টোরি টেলার সোনা, তো ওখানে গিয়েও কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু আমি সব থেকে বেস্ট বলবো তোমরা দুটো জায়গা ব্যবহার করতে পারো, সেটা হলো হোয়াটসঅ্যাপ আর মেল, যাতে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের যা প্রবলেম তার সলিউশন পেয়ে যাবে, কেন কি এই দুটো জায়গায় বেশি অ্যাক্টিভ থাকা হয়। একদম। তো চলো, এবার মা তো তোমাদেরকে অনেকগুলো ঘটনা শোনালো, অনেক কিছু বললো। এবার তোমাদেরকে একটা ছোট্ট করে ঘটনা শোনাই আমি, তোমাদের সোনা দিদি ভাইয়ের বিষয়, ঠিক আছে। এই ঘটনাটা অনেক কমই মানুষ জানে। আর এই যে জিনিসটা এতটা অবাক করা একটা জিনিস, মানে যখন আমি দেখো তোমাদের সোনা দিদি ভাইয়ের সাথে থাকি, আমার মা, আমার কাছে কিছু জিনিস আছে অনেকেই জানো সেটা, তো মানে কিন্তু তারপরেও যখন এই জিনিসটা মানে চোখের উপরে, চোখের সামনে একদম দেখি না, অবাক লাগে, প্রচন্ড অবাক লাগে, এতটাই অবাক মানে তোমরা যদি সামনাসামনি না দেখো বিশ্বাস করতে পারবে না। সেটা হলো আমাদের বড় মায়ের মন্দির,
আমাদের নৈহাটি বড় মায়ের মন্দির যে ইয়েস আছে, ইয়েস। সেখানে যে কত লাইন পড়ে আর কতটা ভিড় হয় মায়ের আশীর্বাদ নেবার জন্য, মাকে পুজো দেবার জন্য, মায়ের দেখা পাবার জন্য, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো আমরা কিন্তু যখনই মায়ের কাছে যাই মায়ের সাথে দেখা করতে, তো তখন একটা অদ্ভুত ব্যাপার হয়। সেটা হলো, আমরা যতবার গেছি, প্রথম থেকে বলি, তো প্রথম যখন আমরা যাই, ঠিক আছে, পুজো দিতে, তখন কিন্তু মায়ের যে নতুন মন্দিরটা, এটা কিন্তু করা হয়নি। ইয়েস। তখন কিন্তু মা ওই উপরে থাকতো, ঠিক আছে, 2 তলা না 3 তলা উপরে, হ্যাঁ দোতলায়। 2 তলা ওইখানে থাকতো, মায়ের ওখানে মন্দির মতো করা ছিল। তো যারা অনেক আগে গেছো তারা কিন্তু বুঝতে পারবে। তো আমরা কিন্তু তখন জানতাম না যে মন্দির কখন খোলে, কখন কি হয়, আমরা জানতাম না। তো যাই হোক, ভালো কথা, আমরা প্রথমবার যখন মায়ের কাছে যাই পুজো দিতে, তো আমরা কিন্তু কিছুই জানি না যে কখন মন্দির খোলে, কি হয় কি না হয়, কত লাইন পড়ে, কিচ্ছু জানি না। আমরা যাই, আমরা গিয়ে আমরা দেখলাম আমাদের লাইন পড়েছে ধরো 15-16 জনের পর, ঠিক আছে। তাও আমরা গেছি তখন বাজে ধরে রাখো 7টা, 7টা 7:30 হবে। হ্যাঁ 7টা 7:30 সকালবেলা। সকালবেলা এরকম টাইমে গিয়ে পৌঁছেছি। আর মন্দির তখন খুলতো 8টা বা 8:30টার সময়। 8:30। তো দেখলাম যে তখন অব্দি লাইনটা কিন্তু যে পড়েছে সেটা 14-15 জনের লাইন আছে, তারপরে আমরা, ভালো কথা। এবার আমরা সেটাও জানি না কি সেদিনকে কি বার, ঠিক আছে, সেদিনকে একটা যোগ ছিল, আমাবস্যার যোগ, কৌশিকী অমাবস্যা। একদম। আর ওখানেরই লোকে কিন্তু বলে যে আমাবস্যার দিন সব থেকে বেশি ভিড় হয় মায়ের মন্দিরে। তো আমরা ভালো কথা পেলাম লাইন 14-15 আমরা জনের পর, জানিও না ওটাই। একদম আমরা জানিও না। তো এবার যাওয়ার পর প্রচন্ড রোদ, ঠিক আছে, প্রচন্ড রোদ, কিন্তু এক অবাক করা ব্যাপার, তখন বর্ষাকালও নয় যে এই আজকাল যেরকম চলছে, এই রোদ উঠছে পরের কোণে এ কালো হয়ে বৃষ্টি হুড়ুর করে, এরকম বর্ষাকালও নয়। কিন্তু বেশ অবাক করা একটা জিনিস লক্ষ্য করলাম, কিন্তু তখন বুঝতে পারিনি এই জিনিসটা, যে কিভাবে যে সাইন পাওয়া যায় ছোট ছোট জিনিস Yes. দিয়ে। সেটা হলো, খটখটে রোদ, হট করে লাইনে দাঁড়াতেই মায়ের কিছুক্ষণ পরই কষ্ট হচ্ছিল গরমে, মা গরম সহ্য করতে পারে না, যার কারণে দেখলাম হালকা করে মেঘলা হয়ে গেল, মেঘলা হয়ে দেখলাম বৃষ্টি হতে শুরু করলো। বৃষ্টি অনেক ধরনের হয়, আমরা জানি, বড় বড় ফোঁটা, ঝুরঝুর করে বৃষ্টি হওয়া, অনেক রকম ভাবে বৃষ্টি হয়। কিন্তু সেদিনকে বৃষ্টি পড়ছে ঝিঝি 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 করে, মানে ধরে রাখো কেউ যদি 2 ঘন্টা ওই বৃষ্টির উপরে দাঁড়িয়ে থাকে তাও ভিজবে না ও, ঠিক এয়ার আছে। কুলার দিয়ে যেরকম একদম। এটা বেরোয় ঠিক। হ্যাঁ ভিজবে না, এরকম ঝিঝি ঝিঝি বোঝা যাচ্ছে গায়ে জলের ফোঁটা পড়ছে, ঠান্ডা ঠান্ডা আর ভাবটা। হাওয়া দিচ্ছিল, খুব একদম। হাওয়া দিচ্ছিল। কিন্তু এরকম নয় কি বৃষ্টিতে ভিজে যাবে। আমি কিন্তু রাস্তার উপরে হাঁ করে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, বৃষ্টিতে কিন্তু ভিজিনি, ঠিক আছে। জামা প্যান্টটা হালকা হালকা ছ্যাপছ্যাপে একটা ভেজা হয় ওরকম ধরনের, কিন্তু কি জামা প্যান্ট জল টানে। তো এই হলো প্রথমবারে, আমরা কিন্তু প্রথমবারেই গিয়ে প্রথম লাইনে পুজো দিতে চলে গেলাম, ভালো কথা, পুজো টুজো দিলাম ভালো মতো, তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম, বাড়ি চলে আসলাম। যাও, পরের বার যখনই যাই, আজ অব্দি যতবার গেছি, ঠিক আছে, ওই মন্দিরে পুরনো মন্দির যেটা ছিল সেটা আবার জয় মা। নতুন মন্দির হয়ে যাবার পর, এরকম একটা ঘটনা বলি। আমরা সকল পরিবার মিলে গেছিলাম, আমার দাদু যায়নি, ঠিক আছে, আমি, বাবা, মা, দিদা সবাই মিলে গেছিলাম আমরা, সকল ছোট ছোটও পরিবার, গেছে, হ্যাঁ, মানে সোনুরবিও সকল গেছিল। পরিবারে আমরা গেছিলাম পুজো দিতে। তো সকালবেলা তখন ধরে রাখো বাজে হলো ওই 7টাই বাজে ধরো, ঠিক আছে। তখন নতুন মন্দির কিন্তু, হ্যাঁ, যেটা বলছি হঠাৎ গিয়ে দেখলাম যে হ্যাঁ, নতুন মন্দির, নতুন মন্দির, ওটা আমাদের প্রথম নতুন মন্দিরে যাবা। ইয়েস। তো বেশ ভালো কথা, গেলাম, গিয়ে দেখলাম লাইন পড়েছে মোটামুটি 20 জন মতো লাইন আমাদের আগে, ঠিক আছে। তার মধ্যে থেকে কিছু লোক এসেছিলেন যারা অনেক দূর থেকে এসেছিলেন, শান্তিনিকেতন থেকে হ্যাঁ। এসেছিল, শান্তিনিকেতন। তো বেশ যাই হোক, ভালো কথা, লাইন পড়েছে, আমরা লাইনে দাঁড়ালাম। বেশ লাইনে দাঁড়াতেই কিছুক্ষণের মধ্যে এক অবাক করা বিষয় হলো। কি বিষয় হলো, মায়ের যে নতুন মন্দিরের গেটটা খুললো, ঠিক আছে, কাঠের কাঠের gate। গেটটা তোমরা দেখেছো, বড় কাঠের গেটটা খুললো। কাঠের গেটটা খুলেই ফট করে মাকে বলল
যে আপনি এইদিকে চলে আসুন লাইনের, ঠিক আছে, ডবল লাইন হয়ে গেল, ডবল লাইন হয়ে গেল, এইদিকে চলে আসুন লাইনের। আমার গাটা দেখো, ভালো মাকে করে দেখো, পুরো একদম। শরীর দেখো কাটা তো দিচ্ছে। এবার ওখানের যে পুরোহিত, বড় পুরোহিত ছিল, যে বড় পুরোহিত ছিল, যে গেট টেট খোলে, সে যখন এসে জানায় সেই কথাটা, তখন মা তাকে অবভিয়াসলি কোশ্চেন করবে না, মা লাইনটা ছেড়ে ওইদিকে চলে যায়, ওইদিকে গিয়ে দাঁড়ায়। উনি বলল লাইন দুটো হবে, এবার যারা দাঁড়াবেন এই দিকের লাইনে দাঁড়াবেন, ওই মানে দিকে দাঁড়াবেন না। আমাদের পেছন, আমাদের পেছন থেকে। ওখানে কিন্তু লাইন দুটো ভাগ হয়ে গেল। তখনই যারা আমাদের ওই আগে ছিলেন, ফার্স্ট ওই লাইনে লাইনে ছিল, ফার্স্টে ছিলেন, তারা চিল্লামিল্লি শুরু করছে যে কেন দুটো লাইন কেন হবে, ওনারা কি করে আগে পুজো দেবে, কেন আগে পুজো দেবে। তখন সে পুরোহিত সে বলেন যে আপনাদের চিল্লামিল্লি করার কোনো ব্যাপার নেই, আপনারা আগে এসছেন, আপনারা আগেই পুজো দেবেন, ঠিক আছে, আপনারা দেবেন এই দিক দিয়ে, প্রথমে ঢুকবেন তারপর ওনারা ঢুকবে। তো মানে উনি এত সুন্দর করে পুরো ক্রাউডটাকে ম্যানেজ করে সবাইকে এত তাড়াতাড়ি করে পুজো করিয়ে দিল, মানে অবিশ্বাস করা ব্যাপার একটা। সেটা তো হলো ভালো কথা। তারপর থেকে যতবারই আমরা পুজো দিতে গেছি, আমরা প্রথমেই গিয়ে মানে যেখানে আমরা একটা আমাদের সেট দোকান রয়েছে, ঠিক আছে, আমরা ওখানেই যাই। ওখানে গিয়ে আমরা জুতো টুতো খুলে রাখলাম, খুলে রেখে আমরা হাত হাত ধুয়ে মানে মন্দিরে এরকম ভাবে ঢুকে যাই, মনে হয় মন্দির সবে খুলেছে, আর নয়তো ভিআইপি মন্দির পুরো ফাঁকা করে রেখেছে। ও বলছে একদম। আমার চোখে জল চলে আসলো, সত্যি কি বলবো, আমার গা সমানে মানে কাটা দিয়ে দিয়ে উঠছে। সত্যি সবই হচ্ছে মায়ের ইচ্ছা। আমি একটা কথা সব সময় বলি যে কর্মটা ভালো করতে হবে। কারণ দেখো, তোমাকে মানুষ কি বললো, কি চোখে দেখলো, কি একদম। ভাবলো, সেটা ম্যাটার করে না। না। তুমি মানুষটা কেমন, তোমার থেকে বেটার তোমাকে কেউ চেনে না। আমি বলবো কর্মটা ভালো করো। কর্মটা ভালো করলে তোমাকে না জীবনে কোনোদিন কোনো কিছুর জন্য পিছনে তাকাতে হবে না, ঠিক তুমি কথা। শুধু সামনে হাঁটবে। কর্মটা ভালো করতে হবে। আর একটা জিনিস, জীবনে তোমার ফেলে আসা দিনগুলো কোনোদিন ভুলবে না। আর একটা জিনিস, যত তুমি এগোতে 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 অনেক একটা বড় জায়গায় যদিও পৌঁছে যাও, তোমার ফেলে আসা দিনে তুমি যেরকম মানুষ ছিলে সেই রকমই থাকবে। একদম নালে কিন্তু ওপরওয়ালার মার, জানো তো, শেষ মার, সে ঘুরিয়ে নিয়ে গিয়ে তোমাকে সেই পেছনে আবার ফেলে দেবে। ঠিক যা, কথা। তখন কিন্তু তুমি আর এগোতে পারবে না। একদম ওই জন্য অহংকার জীবনে কোনোদিন কোনো কিছু নিয়ে করবে না। আমাকে বহু মানুষ বলে, দিদি ভাই তুমি এত কাজের মধ্যে থাকো, তোমার সাথে যখন দেখা হয় তোমাকে ক্যামেরা থেকেও বেশি সুন্দর লাগে, হ্যাঁ তুমি যখন আসো তুমি এত আপন করে নাও। দিদি ভাই তোমাকে আমি কোনো জায়গা দিয়ে দেখি না যে তুমি কোনো গর্ব করো, কোনো গর্ব করে কথা বলো। আর একটা কথা আমি বলবো এখানে, সেটা হচ্ছে যত পারবে মানুষকে আনন্দ দেবে, যত পারবে। আমি প্রিন্সকেও শেখাই কিভাবে আনন্দ দেবে। যা তুমি পথ চলতে রাস্তা দিয়ে হাঁটছো 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 হাঁটছো, হঠাৎ তুমি দেখলে যে কোনো জায়গায় তুমি গেছো, 500 টাকা খরচা করছো, একটা মা একটা বাচ্চাকে নিয়ে হয়তো দোকানে একটা কিছু কিনে দিচ্ছে, যে জিনিসটা আমি করি, ও থাকে জানে, কিনে দিচ্ছে। হয়তো মায়ের সামর্থ্য নেই ওটা বাচ্চাটাকে দেওয়ার, যদি তোমার কাছে থাকে, তোমার সামর্থ্যের মধ্যে, তোমাকে দরকার নেই ওর মাসি পিসি বোন ভাই আত্মীয়র মানুষ হতে হবে। সেই কারণ আমরা পৃথিবীতে কিন্তু কেউ কারণ না, আবার দেখতে গেলে সবাই আমরা পরিবার। একদম সেখানে দাঁড়িয়ে যদি সেই বাচ্চাটাকে, তোমার নিজের ঘরেরই যদি সন্তান থাকে ভেবে যদি কিনে দাও, সেই বাচ্চাটার মুখের হাসি, হয়তো সে তোমাকে ছোট বাচ্চা হয়তো আশীর্বাদ দিতে পারবে না, কিন্তু ওর যে মুখের হাসি, ওর যে মনের ভিতরে আনন্দটা, তোমার কিন্তু আশীর্বাদ রূপে কাজে লাগবে। কিন্তু এখানে আমি আর একটা কথা বলি, কোনোদিন কিন্তু জীবনে এই যে জিনিসটা মা বললো এটা খুবই ভালো জিনিস, কিন্তু কোনোদিন শুধু আশীর্বাদ পাওয়ার জন্য আর কর্ম ভালো করার জন্য কিন্তু করো না। যদি মন দিয়ে ইচ্ছা না থাকে, অবশ্যই যদি মন দিয়ে তোমার ইচ্ছা হয়, তুমি যদি মন দিয়ে খুশি হয়ে দিতে পারো, তাহলেই করো। তবেই দেবে। কেন কি এখনের জেনারেশনে অনেক কাউকে দেখি, ঠিক আছে, হয়তো ভিডিও করার জন্য, হয়তো আশীর্বাদ পাওয়ার জন্য, বা কর্ম ভালো করার জন্য, আমাদেরই জানা পেছানায় লোক আছে এরকম, ঠিক আছে, মন দিয়ে ইচ্ছা নেই কিন্তু দেখানো করে,
দেখানো সেটা হয়। করো না। ওই জন্য তোমাদের বললাম, যখন দেবে তখন ভাববে তোমারই বাড়ির কোনো বাচ্চাকে তুমি দিচ্ছ। একদম তো তোমাদের বাড়ির বাচ্চাকে কখনোই তোমরা দেখানোর জন্য দেবে না, সেটা অন্তর থেকে ভালোবেসেই দেবে। তো সেটা মনে করেই কিন্তু দেবে। একদম শুধু বাচ্চাকে দেওয়া বলে না, যে কোনো মানুষকে। ধরো এরকম আমার সাথে অনেকবার হয়েছে, হুম। বিশ্বাস করবে না, আমরা ব্যারাকপুরে চা খেতে যাই, হ্যাঁ ওখানে কি বলবো, মানে আমি মানুষকে বলে বলে বোঝাতেও পারবো না, যার যার ব্যক্তিগত ব্যাপার। হুম। তবুও আমি বলছি, 5 টাকার একটা চা হুম। যদি তোমরা খেতে খেতে কোনো গরিব দরিদ্র বয়স্ক তোমার হুম। বাবার মতো জেঠুর মতো লোককে দাঁড়িয়ে রয়েছে, যদি দেখে বলো ও কাকা চা খাবে, একটা চা যদি তাকে ধরিয়ে দাও, তার কিন্তু মুখে কিছু বলবে না, তো লজ্জা লজ্জা ভাব থাকবে, কিন্তু অন্তরে আনন্দ হচ্ছে। আমাদের বুকের ভিতরেই কিন্তু নারায়ণ বাস করে। কিছুদিন আগের কথাটা আমি বলি, একদম আমার খুব কাশি হচ্ছিল, মনে আছে, গলা বসে গেছিল, আমার হুম। গলা ঠিক হচ্ছিল না, খুব কাশি হচ্ছে, ঘেমে গেছি। ওকে বললাম বাবা একটা জল নিয়ে আয়। যেখানে যেখানে আমরা চা খেতে গেছি, হুম। একদম তার অপর সাইড একটা হ্যাঁ। ওষুধের দোকান, সেখানে জল বিক্রি জল হয়। বিক্রি হয়। ওকে জল আনতে দিয়েছি, ও গেছে। একজন বয়স্ক লোক, শিক্ষিত, এডুকেটেড, পোশাক খুব একটা ভালো বলবো না, মোটামুটি, মানে মোটামুটি। অবহেলিত, হুম। বাড়ি থেকে বোঝা যাচ্ছে বঞ্চিত, এসে দাঁড়িয়ে আছে। আমাকে বলল কটা বাজে। হুম। আমি না তাকে ঘড়ির টাইম দেখে বললাম রাত 8টা সামহাও কত ছিল। হুম। আমি বললাম এই টাইম হয়েছে। ওখানে না হলেও 30 থেকে 32 জন লোক, মহিলা মেয়ে সবাই মিলে চা খাচ্ছে দাঁড়িয়ে। উনি এসে আমাকেই জিজ্ঞেস করলো, করে না উনি একটু দূরে কে দাঁড়িয়ে রয়েছে। হুম। প্রিন্সকে বললাম চা অর্ডার দে, খুব ভালো চা হয় ওখানে, তোমরা হ্যাঁ। অনেকবার ভিডিও তো দেখেছো। তো আমরা দুজন চা নিয়েছি, আমি তখন মুখে দিইনি, নিয়েছি। আমার হঠাৎ করে যেন আমার মানে মনের মধ্যে, বুকের মধ্যে এমন কিছু আছে, মানুষের কষ্ট, মানুষের কিছু বলতে চাইছে, আমি বুঝতে পারি, জানি না, মানে একটা মায়ের যেরকম সন্তানের জন্য কষ্ট হয়, আমার এই তোমরা এত কেউ ফোন করো, আমি কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারি না, খেতে পারি না, যতক্ষণ না তোমাদের উদ্ধার করব। আমাকে সবাই বলে তো চাপ নাও কেন, ঠিক। কিসের চিন্তা, এত কেন মাথা ব্যথা করে। কিন্তু আমি মনে করি তোমাদের কষ্ট মানে আমার কষ্ট। তোমরা যে আমাকে মা মা করে ডাকো না, আমার মনে হয় আমার সন্তানরা কষ্টে আছে। আমার কি মন গেল, চাটা মুখে দিতে গিয়ে না আমার চোখটা ওনার দিকে গেলাম, মানে চোখটা ওনার দিকে গেল। উনি আমার দিকে না একভাবে তাকিয়ে রয়েছে, হাতে লাঠি আছে, ওনার লাঠিটা এরকম করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটু কুঁজো। আমি ওনাকে বললাম কি, ও কাকা চা খাবে। শুধু মাথাটা নাড়লো। আমি ওকে বললাম বাবা একটা চা দে। সাথে সাথে একটা চা অর্ডার দিয়ে ওনাকে দিলাম। একদম। বিশ্বাস করবে না, চাটা নিয়ে উনি যেই চাটা পেলো, একদম সেই ওষুধের দোকানের সাইডে ওইখানে চলে গেল। এতগুলো মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে, একটা মানুষের মনে জাগলো না যে আমরা চা খাচ্ছি, এত গল্প করছি, বিস্কুট খাচ্ছি, হই হই করছি, একটা গরিব মানুষ মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, কারোর মনে জাগলো না যে ওনাকে একটা চা দিই। আমার মনে কেন জাগলো? এরকম অনেক। একবার ট্রেনে আসছিলাম, একদম উঠেই ফাঁকা ট্রেন, সামনেটা একদম মানে গেট থেকে উঠে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছি। একজন মা খুব দরিদ্র, তার বাচ্চাটাকে নিয়ে মাটিতে বসে রয়েছে, মানে মেঝেতে, ট্রেনের পাতনে বসে একদম। আছে, ওই গেটের কাজটা। গেটের কাছটা। আমি ওনার পাশে দাঁড়িয়ে, সিট ছিল, প্রিন্স আমাকে বলছে বসো। আমি বললাম না আমি দাঁড়াবো। ওকে বললাম তুই বস। ও আমার পেছনের সিটে বসে আছে, আমি দাঁড়িয়ে। বিশ্বাস করবে না, বাচ্চাটার বয়স 2.5 থেকে 3 বছর হবে, মায়ের সাথে বসে খেলা করছে কোলের মধ্যে। মাটা বলছে চুপ করে বস, এরম করিস না, জ্বালাস না বলছে। এবার বাদাম ভাজা, ছোলা ভাজা, লজেন্স বিক্রি হয়, বিক্রি করতে করতে এসছে। মুসলিম যে পরিবার ছিল তারা বাচ্চাদেরকে কিনে দিচ্ছে। আমার পাশে সেই দরিদ্র মা তার বাচ্চাকে নিয়ে বসে বলছে, ও মামা মানে আমাকে দাও, আমাকে দাও। ও তো ভালো করে বোঝাতে পারছে না, 2.5-3 বছরের একটা বাচ্চা বলছে আমাকে দাও। ওর মায়ের হয়তো পয়সা নেই, পোশাক দেখে বোঝা যাচ্ছে তার 10 টাকা দিয়ে একটা বাদাম কিনে দেওয়ার মতো ক্ষমতা নেই। আমি ওই লোকটাকে বললাম দাদা একটা বাদাম দিন তো। ওকে জিজ্ঞেস করলাম, ও বললো আমি খাবো না। ও বললো তুমি খাবে, নিচ্ছ? আমি বললাম হ্যাঁ। একটা বাদাম নিলাম, নিয়ে আমি ওর মাটাকে দিই হাতে। মাটা বলছে দিদি
আপনি আমাকে দিচ্ছেন কেন? আমি বললাম বাচ্চাটাকে দাও, ও চাইছিল না তোমার কাছে, ওকে দাও, কি হয়েছে, আমি ওর বড় মাসির মতো হই, দাও। এত মনে খুশি লাগে, কোন সময় সত্যি। করে দেখো। সত্যি একদম, এই কথাগুলো শুনতেও খুব দারুণ লাগে। মানে ছেলে হয়ে গর্ব ফিল হয়। যেরকম তোমরা, তোমাদের মানে তো আমাদের পরিবার, তোমাদের যেরকম এগুলো দেখে গর্ব ফিল হয় তোমাদের দিদির উপর, সেরকম। তো চলো, আমরা যে কথাটা বলছিলাম, মানে ঘটনাটা বলছিলাম, আমি যেটা বলছিলাম ওটাকে কন্টিনিউ করি। বেশ যেরকম একটুখানি রয়েছে। আর একটা বলি, হুম, যেরকম আজকে সব বলবো, তোমরা একটু একদম। ধ্যান দিয়ে শোনো। যেরকম আমরা বকখালি গেছিলাম, হুম যখন আমি আমার হাজবেন্ড ও ও আমরা গেলাম, হুম হুম, আহ, এই মানে 5-6 মাস আগে। হ্যাঁ। তখন আমার খুব মনে পড়ছিল একটা জিনিস, মনে পড়লো হঠাৎ, মাই হয়তো মনে করে দিল তোমাদের বলার জন্য। যখন আমি আর ও ওই শুকনো লোটে শুটকি হয়, হুম হুম তো হুম, আমার খুব ভালো লাগে খেতে, তা আমি কিনেছিলাম। তা ওখানে বেশ সব থেকে বেশি দাম, যেটা হুম, হুম, একবার খাবো ভালো জিনিস খাবো, একদম। যেটা আমার মতে হুম বলে। তো সেটা আমি আনার জন্য গেছি। তো ওর বাবা বললো আমার শরীরটা ভালো লাগছে না, আমরা হুম সাউথ সাইট সিন করতে গেছিলাম, হুম, হ্যান্ডি আইল্যান্ড, হ্যাঁ কার্গিল, হ্যাঁ। এগুলো ঘুরে। ওর বাবা বললো আমি রুমে থাকি, তোমরা দুজন যাও। তা আমরা ওখানে একটা কাজও করতে গেছিলাম ওই হুম সময় হুম হুম, হোটেলে। তো আমি আর প্রিন্স দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, ফাঁকা রাস্তা। তো অনেক টোটো এসে বলছে সি বিচে যাবেন, আমরা বললাম যাবো, হেঁটে যাব। তো আমরা হেঁটে যাচ্ছিলাম, মানে ভয় লাগবে তোমাদের, পুরো অন্ধকার রাস্তা, সি বিচ থেকে আমরা অনেকটা দূরেই ছিলাম। তো আমরা হেঁটে যাচ্ছিলাম, যখন যাই আমরা কিছুক্ষণ বসি, বসে আমরা বললাম বাবা চল, পরের দিন কিন্তু আমরা বাড়ি ব্যাক হুম করব হুম হুম, কলকাতা। আমি বললাম বাবা চল, আমাদের নাহলে মাছ পালিয়ে যাবে, আমি হ্যাঁ টাকা টাকা মাছ দিয়ে চলে যাবে, বিশ্বাস করে হ্যাঁ। রেখে এসেছি। হুম যখন আসছি তখন 9:30 বাজে। আর তোমরা জানো যারা বকখালি গেছো, 9টা 9:30টার সময় পুরো সিটি মেরে, মানে বাঁশি বাজিয়ে হুম, বাজিয়ে সবাইকে তুলে দেয়, আর লোক হ্যাঁ। রাখে না। তো সিটি বাজাচ্ছে সবাই, বাঁশি আর কি বলছে, মানে বিচ খালি করুন। হুম আমরা চলে আসছি, শুধু আমরা না, দলে দলে অনেক লোক। বকখালিতে সি বিচে ঢুকতেই যেখানে টোটো গুলো দাঁড়াচ্ছে, ওর হুম একটা হুম, সাইডে দেখবে মন্দির আছে, মানে হ্যাঁ। মন্দির না ঠিক একটা গাছের তলায়, হুম মানে ওই গাছটা অশ্বত্থ গাছ, হুম কাটা হুম, গাছ, এরকম 3-4টে গাছ হ্যাঁ মিলিত, হ্যাঁ। নিচে ভোলে বাবা, কৃষ্ণ, হুম 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 বাজরংবলী হুম, সব রাখা আছে। ওইখানটা একটা ছেলে, মানে হাঁটাচলা করতে পারে না, প্যারালাইজড আর কি, ও ওই গাড়িতে, যে গাড়ি চাকা দিয়ে দিয়ে হুম যায়, হুম, ওই গাড়িতে বসে আছে। হুইল চেয়ার। হ্যাঁ, হুইল চেয়ারে। সবাইকে বলছে যে মা, তোমরা যাচ্ছ, আমাকে কটা টাকা দিয়ে যাও না, আমি খাবো। দেখে খুব কষ্ট হলো। প্রিন্স আমিও যখন আসছি তখন বলল, এত লোক দলে দলে যাচ্ছে, ছেলেটা অন্ধকারে ওই মন্দির, মানে মন্দির মতো করা ওখানটা বসে আছে, বসে সবার কাছ দিয়ে দান চাইছে। তো সবাই চলে যাচ্ছে, আমি দেখলাম আরে আমার মাছের দোকান খোলা, তো আমার কিন্তু লক্ষ্য মাছের দোকানের দিকে। আমি দেখলাম যে হ্যাঁ, মাছের দোকান খোলা আছে, বন্ধ হয়নি। তো আমিও প্রিন্সের সাথে কথা বলতে বলতে না অনেকটা চলে যাই। তারপর না হট করে, জানি না আমার এগুলো কেন হয়, আমি জানি না, আমার না মনটা কিরকম লাগলো, কালকে তো চলে যাব, ছেলেটা চাইছে, দিয়ে আসি, যাই, আছে টাকা। দেখলাম আমার ব্যাগে 20 টাকা রয়েছে, একটা নোট, আর সব ছিল 500 টাকা। তো আমি বললাম যাই, ছেলেটাকে দিই। আমি না আবার রিটার্ন গেলাম, অন্ধকারে বসে আছে ছেলেটা, একদম বাচ্চা ছেলে, বেশি না, 16-17 বছর বয়স। গিয়ে আমি 20 টাকা দিলাম। ও না আমাকে বলল হাত জোর করে, দিদি আপনার অনেক ভালো হবে দিদি, আপনি খুব ভালো মনের মানুষ, ভালো থাকবেন। আমি ভাইটাকে বললাম যে ভাই, তুমিও ভালো থেকো, আবার কোনোদিন আসলে তোমার সাথে দেখা হবে। তবে তোমাদের আজকে আমি বলে রাখছি, প্রিন্সও জানে না, হুম আমার ঘুরতে যাওয়ার খুব একটা শখ হচ্ছে, হুম, অনেক জায়গায় এইটা যাবার জানি। আছে। হ্যাঁ, অনেক জায়গায় কাজের হুম জন্য যাবার আছে, আমি যাচ্ছি না। হুম তবে ঘুরতে যাবার শখ হচ্ছে, আমি কোন দিন হট করে, আমি কিন্তু পাগলের মতো, যেরকম আমার মা তারা হুম পাগল হয়ে যায়, হুম আমিও, আমারও মাথা পাগল হয়ে যায়। হুম, তো কোন দিন আমি ছুটে চলে যাব বকখালি, ভিডিও করব তোমাদের জন্য, বলে রাখছি। হুম, ওই ভাইকে আমি 500 টাকা দেব, আর ভাইয়ের জন্য জামা কাপড় নিয়ে যাব, ভিডিও করে যদি সেই ভাইকে আমি পাই, আমি দেবো, যে সেটা আমি তোমাদের দেখাবো। এটা আমার মন থেকে, এটা আমার একদম আন্তরিকতা, আমি ভাইটার জন্য নিয়ে যাব। ভাইটা হয়তো এত লোকের ভিড়ে আমাকে মনেও নেই, কিন্তু আমি ওকে মনে রেখেছি। একদম, অবশ্যই। তো চলো এবার আমি
কিন্তু তোমাদেরকে ওই ঘটনাটা কন্টিনিউ করে যেটা বলছিলাম, তো তোমাদেরকে জানালাম যে আমরা যখন মন্দিরে যাই পুজো দিতে, এরকম মনে হয় হয়তো মানে কোনো বড় ভিআইপি এসছে, মন্দির খালি করে রেখেছে। প্রত্যেকবার যখনই যাই বেশ মানে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে হাত টাত ধুয়ে, মানে জুতো টুতো খুলে হাত টাত ধুয়ে মানে টুকটুক টুকটুক করে হেঁটে চলে যাই, ঠিক আছে, বেশ ফাঁকার মধ্যে, কোনো রোগ টোক লাইনে দাঁড়ানো কিচ্ছু নেই। না, যেই পুজোটা দিয়ে না বেরিয়ে আসি, গেট বন্ধ, লম্বা লাইন, লম্বা লাইন পড়ে গেছে ওর মধ্যেই। 5 মিনিট হার্ডলি লাগে আমাদের পুজো দিতে গিয়ে, তারপর আমরা ঘুরে বেড়াই বেশ মন্দিরের ওখানে, খুব ভালো লাগে, ঠিক আছে। তো এরকম প্রত্যেকবারই যখন যাই, প্রত্যেকবারই এরকম অদ্ভুত একটা ব্যাপার হয়। এবং এরকমও আছে যে ওখানে যে দোকানদার তারা বলে যে অন্য সময় আজকের দিনে প্রচন্ড ভিড় থাকে, আজকের দিনটা হালকা বেশ। এরকমও আমরা কিন্তু ওখানে গিয়ে দোকানদারের কাছ থেকে শুনেছি। আর একটা চমৎকার বলি, অবশ্যই আর একটা অবশ্যই। চমৎকার বলি, তাহলে শোনো। এই বছর রামনবমীর দিন, ভাবো, মানে চমৎকার ছাড়া কিছু না। একদম। যখন আমাদের ব্যারাকপুরে 1 নম্বরে, তোমরা যারা ব্যারাকপুর থেকে রিলেট করো, তোমরা জানো বাজারাঙ্গালির খুব জাগ্রত মন্দির আছে। যারা আমার সাথে দেখা করতে এসছো, আমি ওখানেরই অ্যাড্রেস দিই, একদম। তোমরা এসে দাঁড়াও। সেখানে আমরা রামনবমীর দিন পুজো দিতে যাই। আর আমরা প্রত্যেক বছর ছোলা গুড় আর লাড্ডু সবাইকে প্রসাদ পুজো করে বিতরণ করি, সবাইকে দিই, মানে চলতে লোক, রাস্তার সবাইকে দিই। তো সেখানে এবারে যখন গেছি, না হলেও কম করে 10,000 লোকের লাইন, কম করে বলছি 10,000, বিশাল বিশাল। সকাল থেকে সবাই বলছে, আমার তো বাবার দোকান আছে তোমাদের বলেছি, সকালবেলা ওই আমাদের সোনুরগীকে নিয়ে গেছি, সবাই বলছে যে আজকে প্রচুর লাইন, আজকে প্রচুর লাইন পড়েছে ব্যারাকপুরে, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না ওইদিকে, মানে সবাই যারা ডিউটি যায় তারা গাড়ি করে আসা যাওয়া করছে, সবাই বলছে। তো আমি, মা বললো কি রে পুজো দিতে যাবি? তো আমি বললাম হ্যাঁ, প্রত্যেক বছর যাই। তা এই বছর গেছি, তোমরা বিলিভ করবে না, তোমাদের দাদাভাইকে আমি বলেছি তুমি এখানে একদম শেষ লাইন, মানে ধরে নাও 8 থেকে 9,000 লোকের পেছনে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে। বললো কি গো, এত লোকের পেছনে বাড়িতে যেতে যেতে সেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যে কি রাত? হ্যাঁ, আমি যখন গেছিলাম তখন 9:30 বাজে। তা আমি বললাম হ্যাঁ সে তো হবে, দেখছি কি করা যায়। এবার আমি কি করলাম, একদম সামনেটা হেঁটে হেঁটে চলে গেলাম, ও তো লাইনে দাঁড়িয়েছে, আর খুব রোদ, আমি এত কষ্ট, আমার শরীরটাও খারাপ, আমি না খেয়ে থাকি, তো না খাওয়া ছিল, আমার খুব কষ্ট হচ্ছে। তা আমি গিয়ে দাঁড়াই, ওখানে দাঁড়াতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, মানে ধরো 3-4 মিনিট, মানে ওইটা আমার কাছে অনেকক্ষণ। আমি দাঁড়িয়ে না মন্দিরের কাছে যেতে পারছি না, লক্ষের লোক। দূর থেকে আমি বলছি বাবা, আমি তো পুজো না দিয়ে বাড়ি চলে যাব, আমি এসছি, এত লাইন, আমি পুজো দেবো কি করে? আমি এই ফল প্রসাদ সব নিয়ে গিয়ে আমি বাড়িতে খেয়ে নেবো, আমি তোমাকে পুজো দিতে পারবো না, তুমি একটা কিছু ব্যবস্থা করো। হঠাৎ 2 মিনিটের মধ্যে আমার মাথায় আসলো, তোমাদের দাদাভাইকে ফোন করলাম, করে বললাম তুমি লাইনটা বলো, আমি আপনার পেছনে আছি, যেটা আমরা করি, বলে তুমি এসো তো। তা আমি মুড়ি ঠুড়ি দিয়েছিলাম, তোমাদের আমি দিয়েছিলাম শর্টসে, তা রোদের জন্য। তোমাদের দাদাভাই আসে, আমি বললাম দেখো না, মনে হয় পুজো দিতে পারবো না, প্রচুর লাইন, ওই যেখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছে না, ওখান থেকে 3টে লাইন ঘুরে 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 মন্দিরে ঢুকছে, মানে বুঝে নাও রাত, কত রাত হবে পুজো দিতে, না খাওয়া, অত ভিড়ে ক্যাচর ম্যাচর দাঁড়াতে পারছি না, তার মধ্যে রোদে রোদ, ফেটে যাচ্ছে শরীর, বিশাল রোদ, বিশাল রোদ ছিল সেদিন। তখন তোমাদের দাদাভাই বললো কি করবে? আমি বললাম আমি বসবো, বসার জায়গা নেই। হঠাৎ তোমাদের দাদাভাই বললো তুমি ওই দিকটা বসো, দেখবে বাজরাংবালির মন্দিরের অপর সাইডে দেখবে 3-4টে কসমেটিক্স এর দোকান আছে, ওখান থেকে আমরা একটা দোকান থেকে আমরা কসমেটিক্স কিনি, এই ক্লিপ এই ওই কিনতাম। ওর অপর সাইডে একটা চায়ের দোকান আছে, মন্দির সংলগ্ন, ওখানটা ফাঁকা। আমি বসলাম, প্রসাদ টোসাদ রেখে, চায়ের দোকান বন্ধ, ওখানটা বসে আছি। সামনে যেই দোকান থেকে আমরা কসমেটিক্স কিনি, সেই দাদাটা আমাকে বলছে ইশারা করে, অনেকটা ডিস্টেন্স, লোকজন যাওয়া আসা করছে, গান হচ্ছে বাবার, বলছে পুজো হয়ে গেছে। আমি বললাম না,
বলছে কখন পুজো দেবে, লাইন দিয়েছো? মানে ও ইশারায় বলছে। আমি তখন বলছি অনেক লাইন, আমি বাড়ি চলে যাব, পুজো দেব না। তখন ও আমাকে বলছে কেন পুজো দেবে না কেন? আমি তখন তোমাদের দাদা ভাইকে বললাম দেখো তো ওই দাদা কি বলছে, তোমার দাদা ভাইও ওনাকে চেনে, বন্ধু কিন্তু। তখন গিয়ে বললো যে দেখ না এরকম তোর বৌদির শরীরটা খারাপ লাগছে, এত লাইন, মনে হয় পুজো দিতে পারবে না। ও বলছে চলে যাব, আর প্রচন্ড কষ্ট হচ্ছে শরীরে। হট করে ও তখন বলছে চলে যাবে কেন, এক্ষুনি তোমাদের লাইনে ঢুকিয়ে দিচ্ছি। আমি তখন বললাম না না, এত লোক দাঁড়িয়ে রয়েছে, লাইনে যাবো, এটা খারাপ দেখায় না। বললো তুমি তো পুজো দেবে বলে এসছো, এই যে এত লোক প্রসাদ না পেয়ে চলে যাচ্ছে, আজকে তুমি যদি পুজো দিয়ে 50টা লোককে প্রসাদ দাও, তুমি তো পুণ্যই করছো, পুজো দিয়ে প্রসাদ দান করতে এসছো। আমি বললাম হ্যাঁ। বিশ্বাস করবে না, বাজারাংবালির মন্দিরের সামনে যেখানে কল আছে তোমরা জানো, ওখানে লক করা থাকে, লক করা থাকে, সেদিনকেও তালা দেওয়া, রীতিমতো 4-5টা পুলিশ দাঁড়িয়ে রয়েছে। যত বড় বড় ইভেন্ট হয় বজরংবলী মন্দিরে Yes. ওখানটা বন্ধ করে দেয়, লক করে দেয়, আর পুলিশ গার্ড থাকে, প্রচুর বড় বড় ক্যামেরা লাইভ চলছে। আমাদেরকে একজন ব্রাহ্মণ ভিতর থেকে আসলো, ওই দাদা বলল, এসে বলল আপনি পুজো দেবেন? আমি বললাম হ্যাঁ। বলছে আমার সাথে আসুন। ওই গেট থেকে নিয়ে গিয়ে পুলিশদের সামনে, পুলিশরা দেখছে, মনে হচ্ছে আমি একজন ভিআইপি। লক খুলে যেখান থেকে 3টে লাইন ঘুরে ঘুরে ভিতর দিয়ে ঢুকছে, আমাকে বললো আপনি পুজো দেন গিয়ে। আমার কোনো লাইন নেই, 10 মিনিটে পুজো দিয়ে প্রসাদ বিতরণী করতে আরো 10 মিনিট, 20 মিনিট, মানে প্রসাদ রাখলাম, সবাই এসে বলছে পুজোর প্রসাদ। আমি বললাম হ্যাঁ। সেই ভিডিও আমি দিয়েছি। লোককে দিয়ে পারছি না, লোকে একটা যখন ছোলা পড়ে লোকে বলছে ওটাও দিয়ে দেন। আমি বলছি না, এটা আমার বাড়ির লোকের জন্য। মানে ওই যে ছোলা গুড়ের যে জলটা, সেটাও প্রসাদ স্বরূপ লোককে চন্দ্রবিত্র হিসাবে আমি দিয়েছি, লোকে সবাই পান করেছে। তারপর আমি ওই গুড়ি গুড়ি তোমাদের দাদা ভাই এইটুকুনি বাঁচিয়ে রেখেছিল, এইটুকুনি, খুব জোরলে 12 থেকে 15টা হবে ছোট ছোট ছোলার দানা, কিচ্ছু ছিল না। ওই নিয়ে এসে বাড়ির সবাইকে দিই। যখন এসে বাড়িতে রেস্ট করছি, আমার মা বাজার থেকে এসে বলছে এ মা কি রে গাড়ি নিয়ে চলে এসছিস, পুজো দিসনি? আমি বলি হয়ে গেছে। বলে হয়ে গেছে, কি করে হয়ে গেল? তখন আসলে কি বলতো, এই যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে ভগবানের সাথে না আমার একটা ভিতরে একদম। ভিতরে যোগাযোগ আছে, এটা হচ্ছে বাস্তব কথা। একদম একদম ঠিক। তারাপীঠে সবাই বলে পয়সা দিয়ে পুজো দিতে হয়, তারাপীঠে গিয়ে কাপড় মাকে দেওয়া যায় না। আমি এই বছর তারাপীঠ গেছিলাম, তোমাদের আমি ভিডিও দিয়েছি। এই বছরে তারাপীঠে গিয়ে মাকে যখন ভিতরে ঢুকেছি, কোথায় লাইন, কোথায় লাইন, সবাই বলছে বিশাল লাইন হবে, 30 থেকে 35 জনের পেছনে। যখন মাকে গেছি আমি বললাম আমি শাড়ি দেবো, মায়ের জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে গেছিলাম, মানসিক ছিল। ব্রাহ্মণ মশাই বলছে ও মা মাকে পড়াও। আমি বলছি মাকে আমি পড়াবো? বলছে মাকে পড়াও। আমি বলছি মাকে কি করে পড়াবো, সামনে তো গার্ড আছে, মায়ের স্টিলের একটা গেট মতো করা, মা তো দূরে বসে রয়েছে, মাকে আমি ধরবো কি করে? মাকে যে শাড়িটা চাদরের মতো পরাতে বলছে, সবাই বলছে আচ্ছা দাঁড়াও, পরাতে পারছো না, হাত যাচ্ছে না। আমি বলছি না, বিশ্বাস করো, ওই যে সামনে লোয়ার গেটটা সরিয়ে দিল, একদিকে টানা, আমি বলে দিচ্ছি, টেনে সরিয়ে আমার মাথার এখানটা ধরে বলছে যা মায়ের কাছে যা। পুরো মাকে জড়িয়ে মায়ের বুকে মাথা, দেখো ভালো করে দেখো, গা কেরম কাটা দিচ্ছে তোমাদের বলছি। মানুষ যখন এই গায়ে কাটা দেয় না, কেউ বানিয়ে কথা বলে না, কেন অনেকে হয়তো কমেন্ট করবে, বলবে, আমি তোমাদের বলে দিচ্ছি, ঘেটিটা ধরে মায়ের কাছে শুয়ে দিয়েছে বুকে, বলছে দে মাকে পরিয়ে। শাড়িটা মাকে বুকের মধ্যে, একটা খয়েরি রঙের শাড়ি নিয়ে গেছিলাম, পুঁই মিটুলি কালারের, মাকে আমি বেনারসি শাড়িটা দিলাম। দিতে আরো লোক তো ধরছে, কিন্তু আমার মতো করে না। তখন মা ওই ব্রাহ্মণরা শাড়িটা নিয়ে মায়ের এখান থেকে শাল যেরকম পরি, শীতের সময় শালের মতো পেছন দিয়ে দিয়ে দিল। দিয়ে অনেকে বলে যে মন্দির থেকে হুড়ুর করে এই পুজো হয়ে গেছে, বেরোন বেরোন বেরোন। তোমরা বিশ্বাস করবে না, আমি যতবার তারা মায়ের কাছে গেছি, যতবার গেছি, সে হাজার হাজার ভিড়েও আমাকে কোনোদিন কেউ বলেনি বেরোন বেরোন। এইবারও আমি কিন্তু দাঁড়িয়েছিলাম সাইডে,
মায়ের ফটোও তুলেছি, আমি দাঁড়িয়েছিলাম, আমাকে কেউ বলেনি। অত ভিড়ের মধ্যে তখন মানে গম গম করছে লোক। একটা জিনিস জানি না, আমার পুজো দেওয়ার পরে ভিড়টা বেড়ে যায়। আমি যতক্ষণ না পুজো দিই না তখন যেন ভিড়টা ঠিক কম কথা, এটা থাকে ঠিক কথা। সব জায়গায়। বিশ্বাস করবে না, আমাকে শুধু একজন লেডি পুলিশ দেখবে কনস্টেবল দাঁড়িয়ে থাকে ভিতরে, লেডিস, উনি আমাকে বলল যে ম্যাডাম আপনার হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ মা, নমস্কার করে সে কিন্তু আমায় বেরোতে বলেনি, আমি নমস্কার করতে করতে মন্দির থেকে বেরোলাম। এত শান্তি করে পুজো দিয়েছি। মানুষে বলে দাঁড়াতে দেয় না, মাকে হুম। ধরতে দেয় না, টাকা 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 করে। আমার কাছে কেউ টাকাই চায়নি, হুম। শুধু বলেছে মায়ের নামে কিছু দাও। আমি 101 টাকা দিয়েছি, কোনো টাকাই চাইনি, কেউ বেরো করিনি। লোককে বললে লোকে বলে হ্যাঁ তোর সাথেই হয়, আমাদের সাথে তো হয় না। ভাই, সবাই কি আর ঠাকুরের সাথে যোগাযোগ রাখতে পারে না? সেই। পুণ্যি করে আসতে পারে। সেই। হয়তো এই জন্মে কিনা জানি না, হয়তো আগের জন্মে, জন্ম তো জন্মান্তর হয়, একদম। হয়তো কিছু তো আমি ভালো কাজ করেছিলাম, যার জন্য আজকে আমি এই জায়গায় আছি। একদম। তো চলো, আজকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। আজকের ভিডিওটা বেশ, বলেছিলাম প্রথমে অদ্ভুত হতে চলেছে, অদ্ভুতই হলো। আজকে কিরকম লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার তোমাদের জন্য কিছু রয়েছে, সেটা বলে রাখি। সেটা হলো তোমরা এই অবধি যারা যারা ভিডিও দেখছো তাদের জন্য, সেটা হলো তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কিউ কোশ্চেন, যে লেখার কোশ্চেনের কিউ যে আছে, কিউ দিয়ে তোমাদের প্রশ্ন যেটা তোমরা সোনা দিদিভাইকে করতে চাও বা আমাকে করতে চাও, ঠিক আছে, যা কি করতে চাও না কেন, কিউ লিখে তোমাদের প্রশ্নটা বলে দিও, মানে কমেন্ট সেকশনে লিখে দিও। আমরা কিন্তু আগামী সপ্তাহে আবারও দুজন আসতে চলেছি একসাথে। তো ওখান থেকে কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ে আমরা তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে চলেছি, ঠিক আছে। মানে তোমরা যাই প্রশ্ন করবে না কেন তার উত্তরগুলো আমরা দেবো, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে কিন্তু কমেন্ট করে দাও। আজকের ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেল, এবার কিন্তু আমরা এখান অবধি শেষ করি। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। এরকম ভাবে তোমরা আমাদের প্রশ্ন করো কমেন্ট একদম। সেকশনে, আমরা অবশ্যই আগামী সপ্তাহে তোমাদের প্রশ্ন নিয়েই আসবো। তোমরা কি কি জানতে চাও আমার একদম। কাছ থেকে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমরা কিন্তু এরকমই ভিডিও তোমাদের জন্য একসাথে আনতে চলেছি, আরো আরো অনেক, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এই অবধি রাখলাম, আবারও দেখাবে ঠিক আগামীকাল। আজকের জন্য বাই। চলো এখনের মতো টাটা, গুড টাটা। নাইট, লাভ ইউ টু। সবাইকে অনেক ভালোবেসে একদম। থাকো সবাই, আর বড় মায়ের সবার উপর তোমাদের কৃপা থাকুক, এটাই আমি বলবো। আর হ্যাঁ, আরো একটা কথা, তোমাদের আশীর্বাদে কিন্তু এখন আমার শরীর অনেক 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 ভালো আছে, এখন ঠিক আছে। হয়তো একটুখানি গলাটা বসে রয়েছে, নাকটা বন্ধ রয়েছে, বাট ঠিক আছে আমি। চলো চলো। এখনের মতো টাটা। টাটা।